আপনি কি বিশ্বাস করেন মৃতরা ফিরে আসে? আমি করতাম না, যতক্ষণ না সেই রাতটা আমার জীবনে নেমে এলো। সেই রাত আর ডাকবাংলোর ৩ নম্বর ঘর। রাত তখন প্রায় 11:30। অফিসের কাজে আমাকে শ্রীপুর গ্রামে আসতে হয়েছে। তুমুল বৃষ্টির কারণে আমার গাড়িটা মাঝপথেই খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে আশ্রয় নিলাম রাস্তার ধারের পুরনো এক সরকারি ডাকবাংলোতে। বাংলোটা দেখেই মনে হলো অন্তত ১০০ বছরের পুরনো। চারপাশটা বড় বড় আম আর বটগাছে ঘেরা। দিনের বেলাতেও বোধহয় এখানে সূর্যের আলো ঢুকতে ভয় পায়। কেয়ারটেকার হিসেবে পেলাম এক বৃদ্ধকে। চামড়া কুঁচকে যাওয়া মুখ, ঘোলাটে চোখ, হাতে একটা হ্যারিকেন। আমাকে দেখেই তিনি অদ্ভুত এক গলায় বললেন, বাবু, আজ রাতে কেউ নেই, আপনি চাইলে থাকতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। আমি অবাক হয়ে বললাম, শর্ত? কি শর্ত? বৃদ্ধ হ্যারিকেনটা মুখের কাছে তুলে ফিসফিস করে বললেন, দোতলায় ৩ নম্বর ঘরটা ছাড়া আপনি যে কোনো ঘরে থাকতে পারেন, কিন্তু ভুলেও ৩ নম্বর ঘরের দিকে তাকাবেন না, আর রাতে কেউ ডাকলে দরজা খুলবেন না। আমি শহরের মানুষ, এসব কুসংস্কারে বিশ্বাস নেই। ক্লান্ত ছিলাম, তাই বৃদ্ধের কথায় তেমন গুরুত্ব না দিয়ে চাবি নিয়ে সোজা দোতলায় আমার ঘরে চলে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার ঘরটা ছিল ঠিক ৩ নম্বর ঘরের পাশেরটাই। রাত গভীর হচ্ছে। বৃষ্টির শব্দ কমে এসেছে, কিন্তু বাতাসের দাপট বেড়েছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, চোখে ঘুম নেই। পুরনো কাঠের মেঝে থেকে মাঝে মাঝে ক্যাচ ক্যাচ আওয়াজ আসছে। হঠাৎ একটা শব্দে আমার কান খাড়া হয়ে গেল। মনে হলো পাশের ঘরটা থেকে, মানে সেই ৩ নম্বর ঘরটা থেকে কেউ যেন হাঁটছে। ধপ, ধপ, ধপ। আমি উঠে বসলাম। বৃদ্ধ তো বলেছিল পুরো বাংলোতে আমি আর উনি ছাড়ে কেউ নেই, আর ৩ নম্বর ঘর তো তালাবন্ধ। তাহলে ওখানে হাঁটছে কে? ভাবলাম মনের ভুল, আবার শুয়ে পড়লাম। কিন্তু ঠিক ১০ মিনিট পর শব্দটা বদলে গেল। এবার আর হাঁটার শব্দ নয়, এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন নখ দিয়ে দেওয়াল আঁচাড়াচ্ছে। খস, খস, খস। শব্দটা এতই তীক্ষ্ণ যে আমার দাঁতে দাঁত লেগে গেল। মনে হচ্ছে কেউ ওই ঘর থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে দেওয়াল খামচাচ্ছে। কৌতূহল সামলাতে না পেরে আমি বিছানা থেকে নামলাম। দরজাটা একটু ফাঁক করে করিডোরের দিকে তাকালাম। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ৩ নম্বর ঘরের নিচ দিয়ে একটা আবঝা আলো দেখা যাচ্ছে, যেন ভেতরে কেউ মোমবাতি জ্বালিয়ে বসে আছে। আমি পা টিপে টিপে ৩ নম্বর ঘরের দরজার কাছে গেলাম। দরজার হাতলটা ধুলোয় মাখা। আমি কান পাতলাম। ভেতর থেকে একটা মেয়েলি গুনগুন করার শব্দ আসছে। একটা পুরনো গানের সুর, খুব করুণ, খুব কষ্টের। হঠাৎ গানটা থেমে গেল। তারপর এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে একটা খুব নিচু কিন্তু স্পষ্ট গলার আওয়াজ এলো, আমি জানি তুমি দরজার ওপাশে দাঁড়িয়ে আছো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি এক পাও নড়তে পারলাম না। ভেতরের সত্তাটি আবার বলল, দরজাটা খোলো, আমার খুব শীত করছে, আমাকে একটু আগুন দেবে? গলার স্বরটা মানুষের মতো নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো আওয়াজ। আমি ভয়ে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু মনে হলো আমার পা দুটো কেউ মেঝের সাথে পেরেক দিয়ে আটকে দিয়েছে। হঠাৎ করিডরের শেষ মাথায় সেই বৃদ্ধ কেয়ারটেকারের গলা শুনলাম। তিনি নিচতলা থেকে চিৎকার করে বলছেন, বাবু, সরে আসুন, ওখান থেকে সরে আসুন। বৃদ্ধের গলার আওয়াজে আমার সম্বিত ফিরল। আমি এক দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভাবলাম আর এক মুহূর্ত এখানে থাকব না, কিন্তু জানালা দিয়ে বাইরে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমার ঘরটা দোতলায়, বাইরে কোনো কার্নিশ নেই, বারান্দা নেই, কিন্তু জানালার কাঁচের ওপাশে ঠিক শূন্যে ভেসে আছে একটা ফ্যাকাশে মুখ। চুলগুলো অবিন্যস্ত, চোখ দুটো গর্তের মতো কালো, আর সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সে হাতটা বাড়ালো জানালার দিকে। আমি দেখলাম তার হাতে কোনো মাংস নেই, শুধু হাড়। সে কাঁচের ওপর একটা টোকা দিল, ঠক। তারপর তার হাড়ের আঙুল দিয়ে কাঁচের ওপর কিছু একটা লিখল, উল্টো করে লেখা, যাতে আমি ভেতর থেকে পড়তে পারি। লেখা ছিল, আমি আসছি। পরের ঘটনা আমার ঠিক মনে নেই। ভয়ের চোটে আমি ওখানেই জ্ঞান হারিয়েছিলাম। সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম কিছু গ্রামবাসী আমার মুখের উপর পানি ছিটাচ্ছে। রোদ উঠেছে ঝলমল করে। একজন গ্রামবাসী আমাকে বলল, ভাই, আপনি এখানে কি করছিলেন? এই ডাকবাংলো তো গত ২০ বছর ধরে পরিত্যক্ত। আমি অবাক হয়ে বললাম, মানে?
কাল রাতেই তো আমি কেয়ারটেকার দাদুর কাছ থেকে চাবি নিলাম। লোকটা অদ্ভুত দৃষ্টি